অনেক দিন আগের কথা। এক গ্রামে বাস করত এক ব্রাহ্মণ আর এক ব্রাহ্মণী। তাদের ছিল দুই মেয়ে, বড় মেয়ে মুকুলি আর ছোট মেয়ে শকুলি। ব্রাহ্মণী বড় মেয়েকে খুব ঘৃণা করত। নিজের মাকে তো জন্মের পরেই খেয়েছে, এবার আমাকেও না খেয়ে শান্তি হচ্ছে না। বলি, বেলা তো অনেক হলো, এবার কি দুটো ভাত পেটে পড়বে, নাকি না খেয়ে এবেলাও কাটাতে হবে? এই তো আর একটু বাকি। আমার প্রায় সব রান্নাই হয়ে গেছে, শুধু ভাতটা হলেই হয়ে যাবে। তুমি বসো, আমি একটু পরেই তোমার খাবার নিয়ে যাচ্ছি। সকাল থেকে শুধু রান্নাঘরে বসে থাকলেই হবে? বলি, বাড়ির বাকি কাজগুলো কে করবে শুনি? গরুটা এখনো না খেয়ে আছে, তাকেও তো বনের দিকে নিয়ে যেতে হবে, সে খেয়াল মাথায় আছে? তাড়াতাড়ি হাত চালিয়ে রান্নাটা কর, তারপর গরুটা নিয়ে দুটো ঘাস খাইয়ে আন। আর শোন, বনের খাবারটা ওখানেই ঢেকে রাখিস। আহা গিন্নি, মেয়েটার সাথে অমন করে কেন কথা বলো তো? সারাটা দিন হাড় ভাঙা পরিশ্রম করে, তবুও ওর সাথে এমনভাবে কথা বলো যেন ও কোনো কাজই করে না। বলি, তোমার নিজের মেয়েটাকেও তো সংসারের দুটো কাজ করালে তো পারো নাকি? সত্যি, এতটা দিন পার হয়ে গেল, তবুও মেয়েটাকে কোনো দিন নিজের বলে ভাবলে না। হ্যাঁ, সেই আমি তো তোমার মেয়ের ওপর সবসময় হিংসে করি। তা বড় মেয়ে যদি নিজের বাড়িতে দুটো কাজ করে তা তো খুব ভালো কথা। আর কিছুদিন বাদে শ্বশুর বাড়ি গেলে তখন যদি কাজ না জানে তাহলে কি করবে শুনি? আমি যা করি তা ওর ভালোর জন্যই করি। সত্যি তোমার সাথে কথায় পারা আমার পক্ষে সম্ভব নয়। তা এতই যখন ভাবো, তা নিজের ছোট মেয়েটাকেও তো বাড়ির কাজবাজ শেখালে পারো, তারও তো বিয়ে দিতে হবে। তার শ্বশুর বাড়িতে যদি বলে মেয়ে কোনো কাজই করতে পারে না, তখন কি করবে শুনি? তা নিয়ে তোমায় অত ভাবতে হবে না। আমার মেয়ে যখন, তো ব্যাপারটা আমায় ভাবতে দাও। আমার মেয়েকে কোনো জমিদার অথবা বড় ঘরে বিয়ে দেব। অমন সুন্দর রূপ কেবল জমিদার বাড়ির গিন্নিদেরই মানায়। হায় রে, জেগে জেগে কত স্বপ্নই দেখা যায়। সত্যি তোমায় না দেখলে তা জানতেই পারতাম না। যাই হোক, পাশের গায়ে আমার একটা শ্রাদ্ধের পুজো করতে হবে। এখন আমি যাই, ফিরতে হয়তো একটু দেরি হতে পারে। এই নাও মা, তোমার খাবার। বোনের খাবারটা রান্নাঘরে ঢাকেই রেখেছি, ফিরলে খাবারটা খেয়ে নিতে বলো। বাসনগুলো মেজেই রেখেছি। আমি গরু নিয়ে জঙ্গলের দিকে যাচ্ছি। থাক থাক, আমায় আর অত কাজ দেখাতে হবে না। আমার ঘাট হয়েছে। মহারানীর উপরে এখন দেখছি কোনো কথাই বলা যাবে না। ভালোই তো বাবার কাছে আমার নামে নালিশ করলি। এসব তুমি কি বলছো মা? আমি বাবাকে কিছুই বলিনি। আমি তো রান্না করছিলাম। বাবা হয়তো তোমার কথা বাইরে থেকেই শুনেছে। থাক থাক, শাক দিয়ে আর মাছ ঢাকতে হবে না। আমি কিছু বুঝি না ভেবেছিস? যেই দেখল বাবা বাড়িতে এসেছে অমনি কাজ করতে শুরু করল। একটা কথা কান খুলে শুনে রাখ, তোর জন্য যেন আমার সংসারে যেন কোনো ঝামেলা না হয়, তাহলে এই বাড়ি থেকে দূর করে দেব। আমি সত্যি বলছি মা, আমি বাবাকে কিছু বলিনি। বাবা আমাকে খুব ভালোবাসে। আমার কষ্ট দেখে বাবারও কষ্ট হয়। মা মারা যাওয়ার পর থেকে বাবা আমায় অনেক কষ্ট করে মানুষ করেছে। তাছাড়া আমি তো তোমার সব কথা শুনি, সব কাজ করে দিই। আমার জন্যে এ সংসারে কোনো অশান্তি হোক, তা তো আমি কোনোদিনও চাইনি। হ্যাঁ, তুমি তো ধোয়া তুলসীর পাতা, তোমার আর দোষ কোথায়? যত দোষ তো আমার। দুধ কলা দিয়ে কাল সাপ পুষছি বাড়িতে। এখন যা আমার সামনে থেকে দূর হয়ে যা, আর ভাতটা রান্নাঘরে ঢেকে রাখ। সময় হলে আমি নিজে খেয়ে নেব। এখন যা, বিদায় হও। মুকুলি মন খারাপ করে ঘর থেকে বেরিয়ে গেল। সকালের খাওয়া আর তার কপালে জুটল না। গরুটা নিয়ে এসে জঙ্গলের দিকে রওনা দিল। ঘরে থাকতে তার আর ভালো লাগে না। সৎমায়ের অত্যাচার তাকে অনেক আঘাত দেয়, তবু সে কিছু বলে না। তাই সে জঙ্গলের এই নিরিবিলি জায়গায় থাকতে পছন্দ করে। এই যে মেয়ে, শুনতে পাচ্ছিস? বলি, এদিকে একটু আয় তো। আমার কাঠের বোঝাটা একটু মাথায় তুলে দে তো দেখি। বয়স তো আর কম হলো না, এখন আর কাঠের বোঝা নিজে নিজে মাথায় তুলতে পারি না। কোমরেও ব্যথা, তাই কাখেও নিতে পারি না। কি গো ঠাকুমা, এই বৃদ্ধ বয়সে এই এত বড় কাঠের বোঝা তুমি কি মাথায় নিতে পারবে?
বলি তোমার বাড়ির লোকেরা কেমন গো? তোমাকে পাঠিয়েছে কাঠ নিতে? তোমার কষ্ট কি তারা কেউ বুঝতে পারে না? এই বৃদ্ধ বয়সে তুমি কি আর এসব কাজ করতে পারো? কি আর করব বলতো দিদু ভাই, আমার যে 3 কুলে কেউ নেই, তাই সব কাজ আমায় একা করতে হয়। তবে তুই কোনো চিন্তা করিস না, বৃদ্ধ হয়েছি বটে, কিন্তু আমার এখনো অনেক ক্ষমতা। তুই দে, কাঠের বোঝাটা আমার মাথায় তুলে দে, আমি ঠিক পারব। থাক, তোমায় আর শক্তি দেখাতে হবে না। এই মাঠ জঙ্গলে কিছু একটা অঘটন ঘটিয়ে বসলে তখন আমি পড়ব বিপদে। তার থেকে তোমার বাড়ি কোথায় বলো? আমি তোমাকে এই কাঠের বোঝা তোমার বাড়িতে পৌঁছে দিচ্ছি। তোমায় আর এত কষ্ট করতে হবে না। আচ্ছা বেশ, এত করে যখন বলছিস তখন চল তাহলে। এই কাছেই আমার বাড়ি, খুব বেশি দূরের পথ নয়। আহারে বেচারি, মুখটা কেমন শুকিয়ে গেছে। আমি তো আগেই বলেছিলাম কাঠের বোঝাটা আমার মাথায় তুলে দে, তা তুই তো আমার কোনো কথাই শুনলি না। যাই হোক, এতটা পথ এসেছিস, এবার ঘরে চল। মুখটা কেমন শুকিয়ে গেছে দেখো, সকাল থেকে কিছু পেটে পড়েনি বুঝি? তোমার কথাই ঠিক, সকাল থেকে কিচ্ছু খাইনি, খুব খিদে পেয়েছে। কিন্তু তুমি কি করে বুঝতে পারলে গো ঠাকুমা? ঠাকুমা বলে যখন ডেকেছিস, তখন নাতনির মোলের কথা তো আমায় বুঝতেই হবে। এবার চল ঘরে চল, তোকে অনেক কিছু খাওয়াবো। তুই যা যা ভালোবাসিস তোকে তাই তাই খাওয়াবো। নে, এবার এই খাবারটা খেয়ে নে তো দেখি। তা বাছা, তোর বাড়িতে কে কে আছে, আর তোর নামই বা কি? এই বনে একা একা কি করতে এসেছিলি? আমার নাম মুকুলি, পাশের গায়ে আমার বাড়ি। বাড়িতে আমরা 4 জন থাকি, আমি, আমার বোন, বাবা আর আমার সৎমা। আমি এসেছিলাম গরু রাখতে। গরুটা হয়তো এতক্ষণে ঘাস খেয়ে কোনো গাছের নিচে শুয়ে আছে। সে কি, তোর নিজের মা নেই বুঝি? আহারে বেচারি, তা তোর সৎমা তোকে নিজের মেয়ের মতো ভালোবাসে তো, নাকি সৎ মেয়ে বলে দূরছাই করে? অবশ্য তোকে দেখে মনে হচ্ছে না যে তোর মা তোকে একটুও ভালোবাসে। তুমি ঠিক কথাই বলেছ গো ঠাকুমা, আমার সৎমা আমার একটুও ভালোবাসে না। আমার মরা মাকেও নিয়ে অনেক খারাপ কথা বলে, তখন আমার খুব খারাপ লাগে। বাবা আমাকে ভালোবাসে, তবে বাড়ির অশান্তির কথা ভেবে বাবা কিছু বলে না। আহারে বেচারি, তোর জীবনে যে খুব কষ্ট তা আমি বুঝতে পারছি। তবে তুই যদি চাস তোর এই দুঃখের জীবন সুখে পরিবর্তন করতে পারিস, তোর আর কোনো দুঃখ থাকবে না। তুই খুব ভালো মেয়ে, আমি জানি তুই ঠিক পারবি। কিছুদিনের মধ্যেই তোর কপাল খুলবে, রাজরানী হবি তুই। কি যে বলো না ঠাকুমা, আমি সাধারণ বামুনের ঘরের মেয়ে। রাজরানী হওয়া কি মুখের কথা? কোন রাজকুমার বিয়ে করবে আমায়? তাছাড়া রাজরানী হওয়ার ইচ্ছে আমার নেই। একটু শান্তির জীবন পেলেই আমার হবে। জীবনে আর কিচ্ছু চাই না গো ঠাকুমা। না রে না, আমি সত্যি বলছি, তুই চাইলেই পারবি তোর এই ভাগ্যের চাকা ঘোরাতে। এই দেখ, এই পাথরই পারবে তোর জীবন পরিবর্তন করতে। তোর জীবনে আর কোনো দুঃখ থাকবে না। এই আবার কেমন তর পাথর গো ঠাকুমা? আমি এমন পাথর এর আগে কখনো দেখিনি। এই পাথরের ভেতর থেকে কেমন আলো ঠিকরে পড়ছে। এ তো কোনো সাধারণ পাথর নয়। এই পাথর আমার জীবন পাল্টে দেবে। তুই ঠিক কথাই বলেছিস, এ কোনো সাধারণ পাথর নয়, এর নাম পরশমণি। তবে এই পাথর তখনই কাজ করবে যখন কেউ পবিত্র মনে এই পাথর স্পর্শ করবে। কেবলমাত্র পবিত্র ব্যক্তির আদেশই এই পাথর পালন করবে, অন্যথায় নয়। তবে আজ আর সময় নেই, সূর্য অস্ত যাওয়ার সময় হয়ে এসেছে। তুই কাল আসিস, তখন কি করতে হবে সব বলে দেব। তুমি যে কি বলছো তা আমি কিছুই বুঝতে পারছি না। বেশ, আজ তবে আসি, কাল আবার আসব। তুমি সাবধানে থেকো গো ঠাকুমা। আচ্ছা বাবা, তুমি তো অনেক বই পড়েছ, অনেক লোকের সাথে পরিচয়, অনেক জায়গায় ঘুরেছ। আচ্ছা, তুমি কখনো পরশ পাথর বা পরশমণি এমন কোনো পাথরের কথা শুনেছ? আমি শুনেছি সেই পাথরের নাকি
গো ঠাকুমা, কাল যে আমায় আসতে বলেছিলে সে কথা কি ভুলে গেছ নাকি মনে আছে? তুমি যেমন সময়ে আসতে বলেছিলে আমি ঠিক তেমন সময়ে এসেছি। এবার বলো তো আমি তোমাকে কিভাবে সাহায্য করব? আমায় আবার তাড়াতাড়ি বাড়ি ফিরতে হবে, আর তা না হলে মা খুব বকবে। তোকে একজনের প্রাণ বাঁচাতে হবে। একমাত্র তুই পারবি তার প্রাণ বাঁচাতে। এর আগেও অনেক মেয়ে এখানে এসেছে, কিন্তু পরশপাথর দেখে নিজেদের লোভ সামলাতে পারিনি। কিন্তু তুই তা করিসনি। তুই নিষ্পাপ ও পবিত্র, তাই একমাত্র তোকে দিয়েই সেই কাজ সম্ভব। এবার বল, তুই প্রস্তুত তো? এ তুমি কি বলছো ঠাকুমা? কারো প্রাণ বাঁচাতে কি আর চিন্তাভাবনা করা লাগে? প্রাণ বাঁচানো যে বড়ই পুণ্যের কাজ। কারো প্রাণ বাঁচানোর জন্য আমি সব সময় প্রস্তুত, কিন্তু কার প্রাণ বাঁচাতে হবে আর কিভাবেই বা বাঁচাবো আমার তো কিছুই মাথায় ঢুকছে না। যা বলার স্পষ্ট করে বলো না ঠাকুমা। শোন তবে, আমি তোকে সব বুঝিয়ে বলছি। তোকে এক রাজকুমারের প্রাণ বাঁচাতে হবে। তাকে এক বিশেষ অভিশাপ থেকে মুক্তি দিতে হবে। এই জঙ্গলের এক প্রান্তে পাথরের মূর্তি হয়ে আছে। তোকে এই পরশ পাথর তার গায়ে ছোঁয়াতে হবে, তবেই সে একটু একটু করে এই অভিশাপ থেকে মুক্তি পাবে। কিন্তু শুনেছি এই পাথর ছোঁয়ালেই যে কোনো প্রাণী বা বস্তু সোনায় পরিণত হয়। তবে এই পাথর ছোঁয়ালেই কি সেই পাথরের মূর্তি আবার নিজের প্রাণ ফিরে পাবে? এই পাথরের একটিমাত্র গুণ আছে তেমনটা নয়, এই পাথরের আরও অনেক গুণ আছে। যে কোনো ব্যক্তি এই পাথর ছোঁয়ানো মাত্রই যে কোনো জিনিস যেমন সোনায় পরিণত হয়, তেমনি যদি কোনো কুমারী মেয়ে পবিত্র মনে কোনো অভিশপ্ত জিনিসের গায়ে ছোঁয়ায়, তবে সেও তার অভিশাপ থেকে একটু একটু করে মুক্তি পায়। তবে একটা কথা মনে রাখিস, এই পাথর যেন ভুলেও তার হাতে বা আমার হাতেও সরাসরি দিস না। যদি আমার হাতে এই পাথর দিতে যাস, তাহলে এই পাথরের ছোঁয়ায় আমি সোনায় পরিণত হব। তাই আমায় দিতে হলে মাটিতে রেখে দিবি, তারপর আমি নিয়ে নেব। কিন্তু ঠাকুমা, কেই রাজকুমার? আর তার এই অবস্থা হলোই বা কি করে? আর তাকে অভিশাপ বা দিল কে? সে অনেক কথা, তোকে পরে সব বলবো। এবার চল, তোকে সেই মূর্তির কাছে নিয়ে যাই। দিনের আলো থাকতে থাকতেই কাজটা আগে সেরে ফেলতে হবে। তার মুখ থেকেই না হয় সব কথা জেনে নিস। এই হলো সেই রাজকুমারের পাথরের মূর্তি। তবে রাজকুমারকে মূর্তি বলাটা ভুল হবে, তার কারণ এর মধ্যে প্রাণ আছে। এত বছর ধরে নিজের অভিশপ্ত জীবন কাটাচ্ছে। হায় রে বিধাতা, রাজপ্রাসাদ ছেড়ে বনবাসী হয়ে নিথর নীরব অবস্থায় দিন কাটছে। আচ্ছা ঠাকুমা, এবার তুমি বলো আমায় কি করতে হবে? আমি এই পরশ পাথর কিভাবে রাজকুমারকে ছোঁয়ালে সে আবার প্রাণ ফিরে পাবে? আমায় সব কিছু ভালো করে শিখিয়ে দাও, যাতে কোনো ভুল না হয়। হ্যাঁ, তুই একেবারে ঠিক কথা বলেছিস। এতদিন বাদে সে এই অভিশাপ থেকে মুক্তি পাবে, তাই যেন আবার কোনো ভুল না হয় সেদিকে খেয়াল রাখতে হবে। এবার আমার কথা মন দিয়ে শোন। নিজের মনকে শান্ত কর আর ঈশ্বরের নাম জপ করে এই পাথর ওর সামনে তুলে ধর। দেখবি ওই পাথর থেকে এক বিশেষ আলো রাজকুমারের সারা শরীরে প্রবেশ করবে, আর তারপর একটু একটু করে নিজের আসল রূপে ফিরে আসবে। যতদিন না ও নিজের আসল রূপ ফিরে পায়, ততদিন তোকে ঠিক এইভাবেই একই কাজ করতে হবে। পরশ পাথর ছোঁয়ানো মাত্রই রাজকুমারের পাথরের মূর্তির ভেতর থেকে এক দিব্য আলো বেরোতে লাগল, যা গোটা বনকে আলোকিত করে তুলল। কিন্তু কিছুক্ষণের মধ্যেই সেই আলো আবার মিলিয়ে গেল। কিন্তু রাজকুমারের সেই পাথরের মূর্তির কোনো পরিবর্তন হল না। মুকুলি এবার একটি ভয় পেয়েই বলল, এ কি হলো গো ঠাকুমা? পাথরের মূর্তি থেকে দিব্য আলো হঠাৎ নিভে গেল কেন? তবে কি আমার কোনো ভুল হয়েছে? কিন্তু ঠাকুমা, তুমি যেমনটা বলেছিলে আমি তো ঠিক তেমনটাই করেছি। তবে তবে কেন এমনটা হলো গো ঠাকুমা?
অত উতলা কেন হচ্ছিস বলতো? আমি তো আগেই বলেছি এই অভিশাপ থেকে একদিনে মুক্তিলাভ করা সম্ভব নয়। এতে তোর কোনো দোষ নেই, কেন এত চিন্তা করছিস? এই পাথরে কাজ তো হয়েছেই, আর তা না হলে কি অমন আলোর ছটা বেরোয়? তবে আর একটা কথা মনে রাখিস, এই পাথর দিনে কেবলমাত্র একটি বারের জন্যই রাজকুমারকে ছোঁয়াতে পারবি। কখনো যেন ভুল করেও দ্বিতীয়বার ছোঁয়াতে যাস না, তাহলেই কিন্তু বিপদ। ও বুঝেছি, তার মানে রাজকুমারের প্রাণ ফিরে পেতে এখনও অনেক সময় লাগবে। বেশ, তবে এখন আমি আর কি করব? এদিকে সন্ধেও নামতে চলল, বাড়ি ফেরার সময় হয়ে এলো। কিন্তু রাজকুমারকে এইভাবে একা বনের মাঝে ফেলে যাওয়া কি উচিত হবে? রাজকুমার এখন পাথর হয়ে আছে, এখন ওর কোনো ভয় নেই। তুই যা, এবার বাড়ি ফিরে যা, কাল আবার আসিস। চল রে মেয়ে, আমি তোকে কিছুটা পথ দেখিয়ে দিচ্ছি। এই যে মহারানী, বলি বিকেল গড়িয়ে সন্ধে নামতে চলল, আর এই বুঝি ফেরার সময় হলো। বলি বাড়ির কাজবাজে তো দেখছি একদমই মন নেই। দেখিনি বাপু, গায়ের লোকের সামনে আমাদের আবার নাক কাটা না যায়। জানো না কোথায় কি করে বেড়াচ্ছে সারাদিন। আর শোন, কাল থেকে তোকে আর গরু রাখতে জঙ্গলে যেতে হবে না, আমি তার জন্য অন্য লোকের ব্যবস্থা করছি। এসব তুমি কি বলছো মা? গরু রাখার জন্য লোক রাখলে তো তাকে অনেক টাকা দিতে হবে। বোনের বিয়ে দেওয়ার জন্য এখন অনেক টাকার প্রয়োজন, তাই এখনই সব খরচ না করাই ভালো। তাছাড়া আমি তো বাড়ির সব কাজ করে তবেই গরু রাখতে যাই। হ্যাঁ, আজ একটু বাড়ি ফিরতে দেরি হয়েছে বটে, কিন্তু তুমি দেখো কাল থেকে আর এমনটা হবে না। ব্যাপার বলতো, কয়েকদিন ধরেই দেখছি কাজবাজ তিন তাড়াতাড়ি সেরে বনে গিয়ে বসে থাকিস। না না বাপু, তোর মতিগতি আমার একটুও ভালো ঠেকছে না। সংসারের দিকে মন নেই, অন্যমনস্ক ভাব। সত্যি করে বল, ব্যাপারটা কি? আমার কাছ থেকে কিছু লুকোনোর ফল কিন্তু খুব খারাপ হবে। না না, আমি আবার কি লুকোবো? তোমার কোথাও ভুল হচ্ছে। যাই, রান্নাঘরে আমার অনেক কাজ পড়ে আছে, সেগুলো চটপট সেরে ফেলি। না, কিছু তো একটা রহস্য আছে, যা মুকুলি আমায় বলতে চাইছে না। কিন্তু আমার চোখকে ফাঁকি দেওয়া অত সহজ নয়। শোন, তোকে একটা কথা বলছি, মন দিয়ে শোন। আজ থেকে দিদিকে একটু চোখে চোখে রাখিস। কোথায় যায়, কি করে, সব খবর আমার চাই। আমার মন বলছে মুকুলি নিশ্চয়ই কিছু একটা করছে। কি যে বলো না মা তুমি! আমায় কি এখন ওর পেছন পেছন ঘুরতে হবে নাকি? সারা দিন বাড়ির কাজ করা আর গরু রাখতে যাওয়া, তাছাড়া কি ও আর কিছু বোঝে নাকি? তুমি শুধু শুধুই ওকে নিয়ে চিন্তা করছো। ওর না আছে কোনো রূপ আর না আছে কোনো গুণ। তবুও তোকে যা তুই সত্যি বলছিস? আমার নাতি আবার প্রাণ ফিরে পাচ্ছে? ওর কোনো কষ্ট হচ্ছে না তো? আমি চাই ওর জন্য কিছু ভালো ভালো পদ রান্না করে নিয়ে যাই। আহারে, বেচারা কতদিন ঠাকুমা হাতে রান্না খায়নি, আমার হাতে সেই নাড়ু খায়নি। আজ আজ আমি সব ওর জন্য নিয়ে যাব। ও যা যা খেতে ভালোবাসত সব নিয়ে যাব। তার মানে রাজকুমার তোমার সত্যিকারের নাতি? মানে তুমি কোনো বনে বাস করা সাধারণত কোনো বৃদ্ধা নও? তবে প্রথম যেদিন দেখা হয়েছিল তখন তো তুমি বলেছিলে এই বনে তুমি একা থাকো, তোমার তিন কুলে কেউ নেই। তুমি আমায় মিথ্যা কথা কেন বলেছিলে তবে? আর তুমি তাহলে এই বনেই বা থাকো কেন? একথা সত্য যে তোকে আমি মিথ্যা কথা বলেছি, তার জন্য আমি তোর কাছে ক্ষমা চাইছি। পারলে আমায় ক্ষমা করে দিস। তোকে প্রথম যেদিন দেখেছিলাম সেদিন কেবলমাত্র সাহায্য করতে বলেছিলাম, কিন্তু তুই আমার কষ্টটা বুঝেছিলি। কাঠের বোঝো তুই নিজে বয়ে এনেছিলি, মনে পড়ছে? এবার বলতো এমন কাজ কয়জনই বা করে? তখনই বুঝেছিলাম একমাত্র তোকেই পরশ পাথরের কথা বলা যায়, কারণ তোর মধ্যে আমি এক পবিত্র মনের মানুষের খোঁজ পেয়েছিলাম। কিন্তু প্রথমে তো তোকে চিনতাম না, তাই অচেনা কাউকে সত্যি কথা বলতে সাহস হয়নি। বুঝেছি, কিন্তু আমার এখন আর কোনো কথাই শোনার সময় নেই। সকাল হয়ে এসেছে, এবার বাড়ি ফিরতে হবে। আমি কাল আবার এই সময়ে আসব, তখন কিন্তু আমার সব প্রশ্নের উত্তর দিতে হবে। এখন তবে আসি। আহারে বেচারি, আমার কথায় মেয়েটা বোধহয় খুব কষ্ট পেয়েছে। কিন্তু আমিও তখন কি করতাম? একটা অচেনা অজানা মেয়েকে কি এসব বলা যায়?
কিন্তু আমারও একটু ভুল হয়ে গেল। আমি যদি সব কথা আগে থেকে বলে দিতাম তাহলে ভালো হতো। অবশ্য মুকুলি খুব ভালো মেয়ে, আমার ওপর ওর একটু অভিমান হয়েছে বটে, কিন্তু সময় হলে ও সব বুঝতে পারবে। তা না হয় বুঝলাম যে ঠাকুমা আমায় প্রথম দেখাতে আমায় বিশ্বাস করে উঠতে পারেনি, তাই আমায় মিথ্যা বলেছে। অবশ্য এই কথা ঠিক যে কাউকে এইসব কথা বলাও যায় না, তাও যদি আবার হয় পরশ পাথর। কিন্তু এরা আসলে কারা, কোন রাজ্যেই বা এদের বাড়ি? আর ঠাকুমা যদি রাজবংশের কোনো সদস্য হয় তাহলে তারা এদের কোনো খোঁজ করেনি কেন, নাকি এদের খুঁজে পায়নি? এইসব প্রশ্নের উত্তর একমাত্র রাজকুমারের কাছে আছে। কাল তার মুখ থেকে সব ঘটনার কথা শুনতে হবে। আজ ঘুম থেকে উঠতে অনেকটা দেরি হয়ে গেল, বেলা তো অনেক হলো। মুকুলি রান্নাবান্না কিছু করছে নাকি? মুকুলি, সকালের রান্না কি হয়েছে? তোর বাবা তো কাজে বেরোবে, তাই বাবার খাবারটা আগে দিয়ে দিস। কি ব্যাপার, মুকুলি রান্নাঘর থেকে কোনো উত্তর দিল না কেন? যাই তো দেখি কি করছে রান্নাঘরে। এ কি, রান্নাঘর তো ফাঁকা, এখনো তো রান্নাই বসানো হয়নি। তবে মুকুলি গেল কোথায়? নিজের ঘরে ঘুমোচ্ছে নিশ্চয়ই। দাঁড়া, এত বেলা পর্যন্ত ঘুমোনোর মজা তোকে দেখাচ্ছি। বাবার সামনে কত কাজই না দেখায়, আর যেই বাবা বাড়ি থাকবে না অমনি ফাঁকি মারা শুরু। আজ দেখাবো মজা, তোর একদিন কি আজ আমার একদিন। না, এই ঘরেও তো নেই। তবে এত সকাল সকাল মেয়েটা কোথায় গেল? গরুটাও তো বাড়িতেই আছে। গরু নিয়ে জঙ্গলে গেছে এমনটাও তো নয়। তবে কি একা গেছে? হ্যাঁ, ঠিক তাই, আমার তো আগেই সন্দেহ হয়েছিল। কিন্তু রোজ রোজ মুকুলি জঙ্গলে গিয়ে করেটা কি? ব্যাপারটা তো এবার জানতে হচ্ছে। কিন্তু ওকে এই ব্যাপারে এখন কিছু জানতে চাইলেই সন্দেহ করবে। তার থেকে ওর পিছু নেওয়াটাই বুদ্ধিমানের কাজ। তার আগে দেখি ও কি বলে। এই তো, বলি সাত সকালে কোথায় গিয়েছিলি শুনি? বাড়িতে কত কাজ পড়ে আছে, সকাল থেকে রান্নাও করিসনি, কোথায় গিয়েছিলি বলতো? আমি আসলে সকাল থেকে আমার পায়ে খুব ব্যথা করছিল, তাই ভাবলাম একটু হেঁটে আসি, তাহলে হয়তো ব্যথাটা একটু কমবে। তাই একটু হাঁটতে গিয়েছিলাম, আর ফিরে আসতে একটু দেরি হয়ে গেল। তবে তুমি কোনো চিন্তা করো না মা, আমি বাসি কাজগুলো সেরে এখনই রান্নাঘরে যাচ্ছি। বাবা বাড়ি ফেরার আগে আমার সব রান্না হয়ে যাবে। বেশ, তাহলে আর সময় নষ্ট করিস না, যা গিয়ে বাসি কাজগুলো সেরে রান্নাটা বসিয়ে দে। তোর বাবা কিন্তু একটু পরেই চলে আসবে, তাড়াতাড়ি হাত চালিয়ে রান্নাটা করিস। আর শোন, গরুটাকেও দুটো খড় দিস। আমি যাই, গিয়ে দেখি তোর বোনটা এখন উঠেছে কিনা। তুই আর দেরি করিস না, গিয়ে রান্নাটা বসা। মুকুলি যে মিথ্যি কথা বলেছে তা বেশ বুঝতে পারছি, কিন্তু এই বনে কি এমন থাকতে পারি যার জন্য মুকুলি মিথ্যি কথা বলছে? সে তো মিথ্যি কথা বলার মেয়ে নয়। যাই হোক, কাল ভোরে আমার তৈরি থাকতে হবে, দেখি কাল আমার হাত থেকে সে কিভাবে পার পায়। মুকুলি ভেবেছে আমি বোধহয় কিছু বুঝতে পারিনি, আমার উপরে চালাকি করা অত সহজ নয়। যাক বাবা, বাঁচা গেল। মা হয়তো বুঝতে পারেনি যে আমি জঙ্গলে গিয়েছিলাম। তাহলে কাল থেকে এটাই করতে হবে, যতদিন না রাজকুমারের প্রাণ ফিরিয়ে আনতে পারছি ততদিন ভোর হলেই বনে গিয়ে কাজ সেরে সকাল হওয়ার সাথে সাথেই বাড়ি ফিরতে হবে। যাই এবার রান্নাটা বসিয়ে দিই, নইলে দেরি হলে আবার মা খুব বকাবকি করবে। তোমার কি হয়েছে বলো তো মা? এত রাতে আমাকে তোমার ঘরে কেন নিয়ে এলে বলো তো? কি এমন কথা থাকতে পারে কে জানে? কাল সকালেও তো কথাটা বলতে পারতেন। জানোই তো, একবার ঘুম ভাঙলে আমার আর রাতে ঘুম আসতে চায় না। যাই হোক, সেই যখন ঘুম ভেঙেই গেছে তখন বলো, তোমার কি এমন জরুরি কথা আছে? তুই আমার মেয়ে হয়েও এত বোকা কিভাবে হলি বলতো?
আমি ভাবতাম তোর মাথায় বোধহয় একটু বুদ্ধি আছে, কিন্তু না, এখন দেখছি গোবর ভরা। তোর থেকেও মুকুলির মাথায় বুদ্ধি বেশি। সারা দিন খাওয়া আর ঘুমোনো ছাড়া তোর তো আর কোনো কাজ নেই। বলি, আমি যে তোকে বলেছিলাম মুকুলির খেয়াল রাখতে, কোথায় যায় কি করে সেসব খবর কি তোর কাছে আছে? তুমি এই মাঝরাতে কি শুরু করলে বলো তো মা? মুকুলি কোথায় যায় কি করে তার খবর রেখে আমার কাজ কি? ও তো সারাদিন বাড়ির কাজ করে আর মাঠে ঘাটে ঘুরে বেড়ায়। ওর পেছনে ঘুরলে আমার চেহারা যে নষ্ট হয়ে যাবে। তাই আমি তো আগেই বলেছি, ওর পেছনে ঘুরে আমি কপাল পোড়াতে পারবো না। আর তুমিও বা এই মাঝরাতে মুকুলিকে নিয়ে কেন পড়লে বলো তো? কপাল তো তোর এমনিই পুড়েছে। ভেবেছিলাম কোনো জমিদার বাড়িতে তোর বিয়ে দেব, কিন্তু এখন মনে হচ্ছে মুকুলি জমিদার বাড়ির বউ হবে। যাই হোক, এসব কথা ভাবলে আর চলবে না। কাল ভোর হলেই আমি মুকুলিকে পিছু ধাওয়া করব। আমার জানতেই হবে ওর আসল মতলবটা কি। আর কাল তুই বাড়ি থাকবি। যদি তোর বাবা আমায় খোঁজ করে তাহলে বলবি আমার হাঁটুতে একটু ব্যথা হয়েছে, তা হাঁটতে গেছি। এবার যা, নিজের ঘরে গিয়ে ঘুমিয়ে পড়। আর মুকুলি ভোরবেলায় বাড়ি থেকে বেরোলেই আমায় খবর দিবি। কিন্তু একটা কথা মনে রাখিস, এই সব খবর মুকুলি যেন জানতে না পারে। পরদিন ভোর হতেই মুকুলি আবার বাড়ি থেকে বেরিয়ে পড়ল, আর তার পিছু নিল মুকুলির সৎমা। কিন্তু মুকুলি সে কথা জানতেও পারল না। এরপর সে বনের সেই কুটিরে প্রবেশ করল, আর তার মা বাইরে থেকেই কান পেতে শুনতে থাকল তাদের কথা। কি গো ঠাকুমা, কাল নাতির সাথে কথা হয়েছিল? কাল তো নাতির জন্য এত ভালো ভালো খাবার বানিয়ে নিয়ে নাতিকে খাইয়ে, কই আমার কথা তখন তোমার একবারও মনে পড়েনি বুঝি? যাই হোক, এবার পরশ পাথরটা দাও তো দেখি। তোমার নাতির গায়ে ছুঁইয়ে দেখি, যদি সে সম্পূর্ণ অভিশাপমুক্ত হয় তাহলে তাকে নিয়ে এখানেই আসব। তোমার আর এত কষ্ট করে যেতে হবে না। পরশ পাথর? তার মানে সেই পাথর যা ছোঁয়ানো মাত্র যে কোনো বস্তু সোনায় পরিণত হয়? মুকুলি কি সেই পাথরের কথা বলছে? এই রকম পাথর কি আদেও হয় নাকি? কিন্তু আমি তো স্পষ্ট শুনলাম মুকুলি এই পরশ পাথরই চাইল। কিন্তু এই পাথর কাকেই বা ছোঁয়াবে? আর কোন অভিশাপের কথাই বা মুকুলি বলছে? না রে না, তোর কথা কি আমি ভুলতে পারি? তুই আমার সবথেকে প্রিয়। আমার নাতিকে আমার কাছে ফিরিয়ে আনছিস, তোর কাছে যে আমি ঋণী। ও, তাহলে এই ব্যাপার। এবার আমি সব বুঝতে পেরেছি। এই হলো সে রাজকুমার যে কোনো এক অভিশাপের কারণে পাথরের মূর্তিতে পরিণত হয়, আর মুকুলি তাকে বাঁচানোর চেষ্টা করছে ওই পরশ পাথর দিয়ে। অর্থাৎ এই পরশ পাথর ছোঁয়ালে যেমন সোনায় পরিণত হয়, তেমনি পাথরেও ছোঁয়ালে প্রাণ ফিরে পায়। কিন্তু রাজকুমার তো প্রায় অভিশাপমুক্ত হয়েই গেছে, শুধুমাত্র তার পা দুটো পাথর হয়ে আছে। আর প্রাণ ফিরে পেলেই মুকুলিকে সে বিয়ে করবে, আর আমার রাজ্য আর রাজকন্যা দুটোই হাতছাড়া হবে। না না, এখানে আর থাকাটা ঠিক হবে না। কেউ দেখে ফেলার আগেই এখান থেকে সরতে হবে। পরে ঠান্ডা মাথায় কিছু একটা উপায় ঠিক খুঁজে পাব। ব্যাস, কেবলমাত্র আর একটা দিনের অপেক্ষা মাত্র, আর তারপরেই দেখবেন আপনি পুরোপুরি সুস্থ হয়ে গেছেন। এই অভিশাপ থেকে সম্পূর্ণ মুক্তি পাবেন আপনি। এতদিন ধরে আপনি কেবল একা কষ্ট পাচ্ছিলেন না, আপনার সাথে আপনার পরিবার, ঠাকুমা সবাই কষ্টে ছিল। এবার আপনার সাথে সাথে তারাও এই কষ্ট থেকে মুক্তি পাবে। কিন্তু রাজকুমার, আপনি এই জঙ্গলেই বা কি করতে এসেছিলেন? আর আপনাকে অভিশাপই বা কেন দিল? আপনি কি এমন অপরাধ করেছিলেন যার জন্য আপনাকে এত কঠিন শাস্তি পেতে হলো? সে অনেক দিন আগের কথা। জানি না এই অভিশাপ আমার জীবনের কত বছর কেড়ে নিয়েছে। আমি শিকার করতে খুব ভালোবাসতাম, তাই ঠাকুমার সাথে এখানে বেড়াতে এসে দেখলাম এই বনে অনেক শিকার। ঠাকুমার কাছে অনুমতি নিয়ে বেরিয়ে পড়লাম শিকার ধরতে। একটা সুন্দর হরিণ দেখতে পেলাম, ভাবলাম এই সুন্দর হরিণটাই শিকার করব। যেমন ভাবা তেমনই কাজ, হরিণটার পিছু ধাওয়া করলাম।
তারপর হরিণ এই জায়গায় এক সন্ন্যাসীর পেছনে আশ্রয় নিল। সন্ন্যাসী আমায় ফিরে যেতে বলল, কিন্তু শিকারী কখনো তার শিকার ফেলে যায় না। আমিও তাই করলাম। তারপর সন্ন্যাসী আমার উপর রুষ্ট হল, বলল, একটা অবলা প্রাণীর প্রাণ নিতে চাস? এতটাই পাথর তোর মন? ঠিক আছে, আমি তোকে অভিশাপ দিচ্ছি, আজ থেকে তুই পাথর হয়ে দিন কাটাবি। আর সেই দিন থেকে আমি এইভাবেই পাথর হয়ে দিন কাটাতে থাকলাম। কিন্তু ঠাকুমা কেন এখানে পড়ে আছে? সে তো নিজের রাজ্যে ফিরে যেতে পারত। রাজাকে সব কথা খুলে বললে সে হয়তো কিছু একটা উপায় বার করতে পারত, সেনা মোতায়েন করতে পারত। আপনি সেই রাজ্যের একমাত্র রাজকুমার, কিন্তু ঠাকুমায়ের কোনোটাই করেনি কেন? রাজার হয়তো অনেক ক্ষমতা, এ কথা সত্য। সে চাইলেই আমার জন্য অনেক সেনা মোতায়েনও করতে পারত, কিন্তু তাতে কি কোনো লাভ হতো? না, তাতে কোনো লাভ হতো না। আসল কাজ ছিল আমায় অভিশাপ থেকে মুক্ত করা, যা রাজার পক্ষেও সম্ভব ছিল না। তাই ঠাকুমা এসবের ভরসা না করেই সন্ন্যাসীর কাছে ক্ষমা চাইল। অনেক অনুরোধ করার পর সন্ন্যাসীর মন গলানো গেল, কিন্তু ততক্ষণে যা ঘটার ঘটে গেছে। সুতরাং অভিশাপ ফিরিয়ে নেওয়া সম্ভব নয়, কিন্তু অভিশাপ থেকে মুক্তির উপার বলে লওয়া সম্ভব ছিল। সন্ন্যাসী ঠাকুমার কাছে এই পরশ পাথর দিয়েছিল। তারপর চলল দীর্ঘ অপেক্ষা। তার পরের ঘটনা তোমার সবই জানা। আর ঠাকুমা প্রতিজ্ঞা করেছিল, যতদিন আমার প্রাণ না ফিরবে ততদিন সে রাজ্যে ফিরবে না। যদি ফেরে তাহলে আমায় নিয়েই ফিরবে। একা একা রাজ্যে কোন মুখে ফিরবে সে? তাই সে এখানেই থেকে গেল আমার অপেক্ষায়। তবে এসব কেবলমাত্র তোমার জন্যই সম্ভব হয়েছে। না রাজকুমার, আমি কিছুই করিনি। যা করার আপনার ঠাকুমাই করেছে। এই বৃদ্ধ বয়সেও সে আপনার পাশে থেকেছে, আপনার ফিরে আসার অপেক্ষা করতে। আমি তো কেবল আপনার ঠাকুমাকে সাহায্য করেছি মাত্র। যাই হোক, এখন আমার ফিরতে হবে, অনেকটা দেরি করে ফেলেছি। এখন তবে আসি, কাল আবার আসব। ওদিকে বাড়িতে মা যে কি করছে কে জানে। যদি আমার কথা জানতে পারে তাহলে খুব বড় বিপদ হয়ে যাবে। না না, এভাবে হাত পা গুটিয়ে বসে থাকলে চলবে না। কিছু একটা উপায় আমায় ভাবতেই হবে। কিন্তু কি করব কিছুই তো বুঝতে পারছি না। মেয়েটাকে প্রথমেই বলেছিলাম মুকুলিকে একটু চোখে চোখে রাখতে, কিন্তু সে আর এক বোকা, নিজের ভালো পাগলেও বোঝে। এখন এই শেষ সময়ে এসে কি আর কিছু করা যায়? এই সময়ে যদি কেউ একটু বুদ্ধি দিতে পারত তাহলে খুব ভালো হতো। কি হয়েছে মা তোমার? তোমার কি শরীর খারাপ করছে? তুমি এভাবে একা ঘরে কি বিড়বিড় করছো বলো তো? যদি কোনো কিছুর দরকার হয় তাহলে আমায় বলো, আমি এনে দিচ্ছি। কি হলো, কিছু বলছো না যে? আমি কি মুকুলিকে ডেকে দেব? যদি কিছু দরকার থাকে তাহলে ও সব করে দেবে। ভালোই হয়েছে তুই এখানে এসেছিস, আর তা না হলে আমিই যেতাম তোর ঘরে। যাই হোক, একটা খুব গুরুত্বপূর্ণ কথা বলছি, মন দিয়ে শোন। আর এসব কথা যেন আর কেউ না জানতে পারে। আজ সকালে আমি মুকুলির পিছু নিয়েছিলাম। দেখলাম মুকুলি জঙ্গলের মধ্যে একটা বাড়িতে এক বৃদ্ধ বুড়ির সাথে দেখা করল। তারপর সেই বুড়ির কাছ থেকে পরশ পাথর নিয়ে জঙ্গলের অন্য প্রান্তে এক পাথরের মূর্তির কাছে পৌঁছানোর পর সেই পাথরের মূর্তির গায়ে ছুঁয়ে দিল। অবশ্য যে আর এখন পাথরের মূর্তি নেই, সে কোনো এক রাজকুমার, নিজের অভিশাপ জীবন ভোগ করছে, কিন্তু তার মেয়াদ বেশি দিন নয়। শুনেছি মুকুলি নাকি সেই রাজকুমারকে বিয়ে করবে, তারপর কোনো এক রাজ্যে ফিরে যাবে। এখন তোর কি হবে সেটাই ভাব, আমরা যে একেবারে পথে বসে যাব। তুমি কি বলছো মা? মুকুলি তলে তলে এত কিছু করে ফেলেছে, কিন্তু এই পরশ পাথর আবার কি, যা একটা পাথরের মূর্তির প্রাণ ফিরিয়ে আনছে? পরশ পাথর হল এক মহামূল্যবান পাথর। এই পাথরের অনেক গুণ, অনেক ক্ষমতা এই পাথরের। এই পাথর দিয়ে যেমন অভিশাপ থেকে মুক্তি পাওয়া সম্ভব, তেমনি এই পাথর যে কোনো বস্তুর গায়ে ছোঁয়ালেই সোনায় পরিণত হয় সেই বস্তু। আমি নিজে কানে শুনেছি। শুধু তাই নয়, রাজকুমারের গেয়ে যখন এই পাথর ছোঁয়ানো হল, তখন এই পাথর ছোঁয়ানো মাত্র এক অলৌকিক আলো দেখতে পেলাম, যা রাজকুমারের পুরো শরীরে মিশে গেল। এই পাথর যে একেবারে খাঁটি, তার উপর আমার বিন্দুমাত্র সন্দেহ নেই। বুঝেছি। আচ্ছা, আমরা যদি এক ঢিলে দুই পাখি মারি তাহলে কেমন হবে বলো তো ব্যাপারটা? অর্থাৎ রাজকুমারের প্রাণও ফিরবে না, আর আমাদেরও অনেক অর্থ হাতে এলো। এমনটা যদি করা যায় তাহলে আমাদের হাতে রাজ্য এবং ধন
দুটোই থাকবে। এও কি সম্ভব? মানে এমন কিছু কি সত্যি করা যাবে? তোর মাথায় কি এমন কোনো উপায় আছে? থাকলে তাড়াতাড়ি বল। আমাদের হতে যে সময় খুবই কম। কাল মুকুলি যদি একবার ওই পাথর ছুঁয়েতে পারে তাহলে রাজকুমারীর অভিশাপ সম্পূর্ণ ভঙ্গ হবে। আমাদেরকে ওই মহামূল্যবান পাথর চুরি করতে হবে। একবার যদি ওই পাথর আমাদের হাতে আসে তাহলে রাজকুমারের প্রাণ ফেরারও মুকুলির পক্ষে আর সম্ভব হবে না। আর ওই পাথর আমাদের কাছে থাকলে আমরা ওই পাথর দিয়ে সব কিছু সোনা বানিয়ে অনেক অর্থ উপার্জন করতে পারব। তখন আমরা রাজধানীর মতো থাকতে পারব। এবার চলো, আমাদের প্রধান কাজ ওই পাথর হাতে পাওয়া। হ্যাঁ, এই কথাটা তুই ঠিক বলেছিস। একবার যদি ওই মূল্যবান পাথর আমরা হাতে পাই তখন আমাদের আর কোনো অভাব থাকবে না। কিন্তু আর দেরি করাটা ঠিক হবে না। আমাদের যা করার আজ রাতেই করতে হবে। এবার চল, হাতে যে সময় কেবলমাত্র আজ রাতটুকুই। তুই এখানে দাঁড়া, বাইরে থেকে পাহারা দে। এই বনের মধ্যে এত রাতে কেউ অবশ্য আসবে না, কিন্তু সাবধান থাকা ভালো। যদি কেউ আসে তাহলে জানালা দিয়ে খবর দিস। আমি ঘরের ভেতরে যাই, দেখি সেই পাথরটা কোথায় রাখা আছে। বুড়িটা এখন ঘুমোচ্ছে, এর থেকে ভালো সুযোগ আর পাওয়া যাবে না। ও, তাহলে এই হলো সেই পরশ পাথর। হ্যাঁ, ঠিক তাই। একমাত্র এই পাথরের গা দিয়েই সেই অলৌকিক আলো বেরোচ্ছে। দেখেই বোঝা যাচ্ছে এই পাথর কোনো এক বিশেষ গুণসম্পন্ন পাথর। যাই, এবার এটাকে নিয়ে সরে পড়ি। কাল থেকে আমরাই হব এই তল্লাটের সবথেকে ধনী ব্যক্তি। কাজ হয়ে গেছে, এবার চল বাড়ি ফিরে যাই। এখানে থাকাটা আর ঠিক হবে না। যা করার এবার বাড়িতে গিয়েই করতে হবে। একবার বাড়ি চল, তারপর এই পাথরের কেরামতি তোকে দেখাবো। চল চল। ওরে ওরে, দেখ দেখ, এই পাথরের ছোঁয়ায় কেমন সোনার মোহরে পরিণত হলো। আমাদের কাছে এই অলৌকিক পাথর থাকলেই আমরা আরও সোনা বানিয়ে নিতে পারব। এখন এই মহামূল্যবান পাথর কেবল আমাদের। হ্যাঁ, সত্যি এই পাথর মহামূল্যবান। এখন আমরা চাইলেই যে কোনো বস্তুকেই সোনায় পরিণত করতে পারব। দাও, আমার কাছে এই মূল্যবান পাথর দাও তো, আমিও একটু দেখি। আমি যেই পাথর দেখে নিজেকে সামলাতে পারছি না। হায় হায়, এ আমি কি করলাম? আমার মেয়েটা যে এই পরশ পাথর ছুঁতেই সোনার মূর্তিতে পরিণত হলো। এখন আমি কি করব? মুকুলি, হ্যাঁ, একমাত্র মুকুলি পারবে আমার মেয়ের প্রাণ ফেরাতে। ছি, গিন্নি ছি, এত লোভ তোমার! শেষে কিনা এই মহামূল্যবান পাথর তুমি চুরি করেছ। আজ তোমার এই লোভের জন্য তোমার ছোট মেয়ে প্রাণ হারিয়েছে। তুমি মানুষ নও, তুমি একটা লোভী ডাইনি। আমি আমি তোমাকে কোনো দিন ক্ষমা করতে পারবো না। তুমি চেয়েছিলে যাতে মুকুলি সারা জীবন ঠিক তোমার মতোই কষ্ট পাক। কোনো দিনও মেয়েটার এক ফোঁটা ভালোবাসুনি। আর আজ দেখো, ঈশ্বর তোমাকে তোমার পাপের শাস্তি দিয়েছে। লোভে পাপ আর পাপে মৃত্যু। এবার তুমি শত কাঁদলেও মেয়েটার প্রাণ ফিরে আসবে না। মা, মুকুলি, মা আমার, আমি জানি আমি তোর উপর অনেক অন্যায় করেছি। তোর ভালো আমি কোনোদিনও চাইনি, এ কথাও সত্য। কিন্তু আজ আজ আমি নিজের ভুল বুঝতে পেরেছি। পারলে আমায় ক্ষমা করিস। কিন্তু আমার পাপের শাস্তি আমায় মেয়েটা পাক, তা আমি কোনোদিনও চাইনি। তাই আমি তোর কাছে তোর বোনের প্রাণ ভিক্ষা চাইছি। এই পাথর তুই নিয়ে তোর বোনের প্রাণ ফিরিয়ে দে। আমি জানি একমাত্র তুই পারবি। এ তুমি কি বলছো মা? আমার তোমাদের কারোর উপর কোনো রাগ নেই। শুকুলি আমারও বোন, কিন্তু তাকে মুক্ত করার উপায় আমার সত্যিই জানা নেই। তবে ঠাকুমা হয়তো এর একটা উপায় বলে দিতে পারে। আমি এখনই যাচ্ছি। রাজকুমারের প্রাণ ফিরিয়ে আনতে হবে, আর সেই সাথে বোনেরও। তুমি কোনো চিন্তা করো না মা,
কোনো না কোনো উপায় আমি ঠিক পাব। একবার অপরাধ করলে তার শাস্তি তাকে পেতেই হয়, তাই সেও এই পাপের ফল ভোগ করছে। তবে উপায় একটা আছে, যাতে তোর বোন আবার মুক্ত হতে পারবে। এতে সে সময় এখনও অনেক দেরি। তুই কোনো চিন্তা করিস না, তোর বোন ঠিক প্রাণ ফিরে পাবে। এবার যা, রাজকুমারকে নিয়ে আয়, সে যে আজ তোর জন্য অপেক্ষা করছে। দেখো মুকুলি, দেখো, আজ আজ আমি সম্পূর্ণ অভিশাপ থেকে মুক্তি লাভ করেছি। সত্যি, তোমার তুলনা নেই। তোমার এই ঋণ আমি সারা জীবন মনে রাখব। ওসব কথা বাদ দিন রাজকুমার, সব ভালো যার শেষ ভালো। এবার ফিরে চলুন, আপনার জন্য যে সবাই অপেক্ষা করছে। আপনার অভিশাপ জীবনের গল্প এখানেই শেষ হল। এখন থেকে নতুনভাবে জীবন কাটাবেন। এবার চলুন, ফিরে চলুন।